সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি। আজকে জরুরি একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। স্টাডি পারমিট নিয়ে যারা কানাডাতে আসেন, বিশেষ করে 12 গ্রেড কমপ্লিট করে পোস্ট সেকেন্ডারি এডুকেশন সিস্টেমে ব্যাচেলর করতে অর্থাৎ আন্ডারগ্রেড প্রোগ্রামে, এরপর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে যারা আসেন তাদের জন্যে অলরেডি একটি নিয়ম কার্যকরী করেছে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এটি আমরা রিসেন্টলি জানতে পেরেছি। এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরাটা জরুরি মনে করি আপনাদের সামনে আজকে এই তথ্যটি হাজির করা হচ্ছে। তো কানাডাতে যারা স্টাডি পারমিট নিয়ে আসতেছেন, অনেকের স্টুডেন্ট ভিসার সাথে অর্থাৎ স্টাডি প্রোগ্রামের সাথে একটা কন্ডিশন থাকে কোঅপ। তো এই কোঅপ প্রোগ্রামের জন্যে আলাদা করে কিন্তু আবার একটা ওয়ার্ক পারমিটের আবেদন করতে হয়। তো এই ওয়ার্ক পারমিটটা আবার আপনারা কোথায় পান? ইউজুয়ালি আপনাদের ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পরে কানাডার বর্ডারে যখন আপনারা ল্যান্ড করেন, সেখানে আপনাদেরকে স্টাডি পারমিটটা ইস্যু করা হয় এবং কোঅপের জন্য যে ওয়ার্ক পারমিট সেটাও ইস্যু করা হয়। তো নতুন সিস্টেমে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলতেছে যে তাদের স্টুডেন্টদের জন্য এখন আর আলাদা করে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না। গভর্নমেন্ট অটোমেটিক্যালি তাদেরকে ওয়ার্ক অথরাইজেশন দিবে। একটা পারমিট দিয়েই সেই কাজগুলো করা যাবে। তো এটির সাথে আনুষঙ্গিক আরও বেশ কিছু বিষয় আমরা তুলে ধরবো আজকের আলোচনায়। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিষয়গুলো ভালোভাবে জানার জন্য, যাতে করে আপনি স্মুথলি আপনার স্বপ্নটি বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারেন। আশা করছি পুরো আলোচনাটি শুনবেন এবং উপকৃত হবেন। Canada moves to expand work authorization for international students and graduates. তো এটা যারা 12 গ্রেডের নিচে যারা সেকেন্ডারি এডুকেশনে পড়তে আসবে তাদের কিন্তু কোঅপের জন্য আলাদা করে আপনার এখানে কোঅপে ওয়ার্ক পারমিট যেগুলো আছে সেটার জন্য আলাদা করে ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে। তো এছাড়া অন্য সেক্টরগুলোতে এখানে তারা বলতেছে যে আর পোস্ট সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে এটা লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, as of 1st April 2026, post-secondary international students in Canada no longer need a co-op work permit to participate in student work placements such as co-ops, internships, and practicums. তো এখানে অনেকের পড়াশোনার সাথে দেখা গেল যে শেষ সেমিস্টারটা কোঅপসের সাথে, ইন্টার্নশিপসের সাথে কিংবা প্র্যাকটিক্যামসের সাথে লিঙ্কড থাকে বা সেগুলো করতে হয় এবং সেগুলোর জন্য তাকে আবার স্টাডি পারমিটের পাশাপাশি আলাদা করে একটা পারমিট নিতে হতো। সেই জায়গাটাই মূলত সহজ করা হচ্ছে। দি চেঞ্জ is the first in package of amendments to study and work authorization that Immigration, Refugee and Citizenship Canada announced on April 1st, 2026. তো এটা অলরেডি কার্যকরী হয়ে গেছে বা এটার ঘোষণা চলে এসেছে। আরও প্রপোজালে রয়েছে কিছু পরিবর্তন স্টুডেন্টদের সাথে লিঙ্ক, সেটা হচ্ছে দি রিমেইনিং প্রপোজালস ইনক্লুডিং এক্সপ্যান্ডেড ওয়ার্ক অথরাইজেশন ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড ফরেন অ্যাপ্রেন্টিসেস আর স্টিল ইন কনসালটেশন ফেজেস। তো দুইটি বিষয় নিয়ে এখনও কনসালটেশন বা আলোচনা চলতেছে। এই দুটোর রেজাল্ট আমরা শীঘ্রই পাবো, আপনাদেরকে ইনশাল্লাহ আমরা জানাবো। চেঞ্জেস নাও ইন ইফেক্ট। তো যে পরিবর্তনটার কথা বলা হলো সেটা অলরেডি ইফেক্ট হয়ে গেছে 1 এপ্রিল 2026 থেকে। পোস্ট সেকেন্ডারি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তাদের জন্য নতুন করে সেপারেট কোঅপ ওয়ার্ক পারমিটের জন্য প্রয়োজন হবে না। নো লঙ্গার নিড এ সেপারেট কোঅপ ওয়ার্ক পারমিট ফর স্টুডেন্ট ওয়ার্ক প্লেসমেন্টের জন্য তাদের সেপারেট ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না। একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট যদি আপনার সাথে থাকে অন ক্যাম্পাস ওয়ার্ক কন্ডিশন সহ, সেটাই আপনার জন্য সাফিসিয়েন্ট হবে, provided the placement is required by foreign program and totals 50% or less of the program. Secondary school student still need a co-op work permit. তো সেকেন্ডারি স্কুলে যারা পড়তেছেন তাদের জন্য, তাদের যদি কোঅপ প্রোগ্রাম থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের প্রয়োজন অবশ্যই আছে। তো পোস্ট সেকেন্ডারি কারা? যারা 12 গ্রেড কমপ্লিট করে আসবেন তারা হচ্ছে পোস্ট সেকেন্ডারি, আর সেকেন্ডারি কারা? যারা 12 গ্রেড পর্যন্ত তারা হচ্ছে সেকেন্ডারি। স্টুডেন্টস হু অলরেডি অ্যাপ্লাইড ফর এ post-secondary co-op work permit can withdraw their application. RCC says it may also withdraw these applications and notify applicants that a co-op work permit is no longer required. তো যারা অলরেডি এই কোঅপ ওয়ার্ক পারমিটে আবেদন করেছেন তারা চাইলে সেটা উইথড্র করতে পারেন, অথবা ইমিগ্রেশন ডিপার্টমেন্টই সেটা উইথড্র করে দিবে যেহেতু তারা নতুন একটা নিয়ম কার্যকরী করেছে। চেঞ্জেস স্টিল টু বি কনসাল্টেড আপন। আরও বেশ কিছু পরিবর্তন ঘটতে যাচ্ছে, সেগুলোর ব্যাপারে যতটুকু হিন্টস আমরা পেয়েছি আরসিসি থেকে, এখানে ভালো করে খেয়াল করুন। প্রপোজড অ্যামেন্ডমেন্টস এখানে হবে যেগুলোতে এক্সটেন্ড এক্সিস্টিং অথরাইজেশন টু ওয়ার্ক উইদাউট এ ওয়ার্ক পারমিট।
তো এই ওয়ার্ক উইদাউট ওয়ার্ক পারমিটের একটা সুযোগ দিবে স্টুডেন্টদেরকে কোন কোন ক্ষেত্রে? ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওয়েটিং ফর এ স্টাডি পারমিট এক্সটেনশন ডিসিশন। দেখা গেল যে আপনি কোনো একটা ডিপার্টমেন্টে পড়তেছেন, এটা হয়তো বা সামনে ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে। এরপরে আপনি আরও ফার্দার স্টাডির জন্য প্ল্যান করেছেন, সেটার জন্য আপনি অলরেডি স্টাডি পারমিট এক্সটেনশনের আবেদন করেছেন। স্টাডি পারমিট এক্সটেনশনের ডিসিশনটা পেতে আপনার অনেক সময় লাগতেছে। তো এই যে রানিং পড়াশোনাটা শেষ হবে, আবার নতুন পড়াশোনাটা শুরু করবেন, এর মধ্যে আপনার পারমিট আসা আগ পর্যন্ত যে গ্যাপ, যে সময়টা আপনাকে ওয়েট করতে হচ্ছে, সেই সময়টিকে ব্যবহার করার জন্য, সেই সময়টিতে যাতে আপনি কাজ করতে পারেন, সেটার একটা অথরাইজেশন তারা দিতে যাচ্ছে, সেটা তারা ফাইনাল করবে। ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস ওয়েটিং ফর এ ডিসিশন অন দেয়ার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন। অনেক স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে, অনেক স্টুডেন্ট বলতে সব স্টুডেন্টদেরই একটা সময় পড়াশোনা শেষ হয়ে যায়, পড়াশোনার পরবর্তীতে তাদেরকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয়। তো তার পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথেই তিনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা হাতে হাতে পেয়ে যান, এমনটা না। তো এই জায়গাতে তাদের বেশ কিছু সময় ওই অপেক্ষায় থাকতে হয়। সেই সময়টাতে লিগালি যারা যেন তারা কাজ করতে পারে, সেটার ব্যাপারেও একটা পরিবর্তন কানাডা গভর্নমেন্ট আনবে, এই বিষয়টাও আমরা হিন্টস পেয়েছি। রিমুভ দি co-op work permit requirement for international students, meaning one permit would cover both studying and working as part of their program. এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, রিমুভ দি স্টাডি পারমিট রিকোয়ারমেন্ট ফর ফরেন অ্যাপ্রেন্টিসেস হু মিট সার্টেন কন্ডিশনস অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ how work authorization applies during scheduled academic breaks. Under the current system, international students enrolled in programs with co-op work integrated learning component must hold both study permit and separate co-op work permit. তো এখানে একই সাথে কিন্তু দুইটা পারমিটই বর্তমান সময়ে হোল্ড করতে হয়। সিমিলারলি একইভাবে কিন্তু ফরেন অ্যাপ্রেন্টিসেস মাস্ট অবটেইন এ স্টাডি পারমিট টু কমপ্লিট দেয়ার ট্রেনিং ইভেন ইফ দে অলরেডি হোল্ড এ ওয়ার্ক পারমিট। অনেক হয় কি যে দেখা গেলো তিনি কানাডাতে ওয়ার্কার হিসেবে আসেন, হয়তো তার প্রমোশনের জন্যে কিংবা তার ওয়ার্কের ট্রেনিংয়ের জন্যে তিনি নতুন কোনো একটা প্রোগ্রামে ভর্তি হচ্ছেন, সেক্ষেত্রেও তাদের কিন্তু আলাদা করে স্টাডি পারমিটের প্রয়োজন হয়। এই জায়গাতেও একটা পরিবর্তন আনবে। দেয়ার ইজ কারেন্টলি অ্যান এক্সেপশন, তবে এখানে একটা পরিবর্তন আছে এক্সেপশনাল, সেটা হলো কনস্ট্রাকশন ট্রেড অ্যাপ্রেন্টিসেস হিসেবে যারা কানাডাতে আসেন, তাদের জন্য কিন্তু সেপারেট স্টাডি পারমিটের প্রয়োজন হয় না, অন্য সেক্টরে প্রয়োজন হয়, সেগুলোকেও এখানে মিনিমাইজ করবে কানাডা গভর্নমেন্ট। When international students finish their program, they can apply for post-graduation work permit. However, there is a gap between graduating and receiving the post-graduation work permit. During this window, graduates are not without options. According to IRCC, graduates can work full-time while waiting for a post-graduation work permit decision, provided they completed their program, were already eligible to work off campus during their studies, and applied before their study permit expired. এখানে এই বিষয়টি হচ্ছে যে আপনারা যারা পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে যাবেন, তারা তাদের স্টাডি পারমিটের ভ্যালিডিটির মধ্যেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে। তো স্টাডি পারমিটের আপনার দেখা গেলো যে সময় পড়াশোনা শেষ হচ্ছে তারপরেও কিন্তু এক্সট্রা টাইম থাকে, যাতে করে আপনাকে একটা বোনাস টাইম দেওয়া হয় আপনার সেটেলমেন্টের জন্য। কারণ পড়াশোনা শেষ করার পরের দিনে আপনি আপনার দেশে চলে যাবেন এমনটা না, একটা 90 দিনের একটা পিরিয়ড আপনাদেরকে দেওয়া হয় ইউজুয়ালি। এই সময়ের মধ্যেই অনেকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট করে, এবং এখানে বলা হয় যে ওই ভ্যালিডিটি বা পড়াশোনার পরে আপনার যে 90 দিন এক্সটেন্ডেড টাইম থাকে ওর মধ্যেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে। তো আপনি এই 90 দিনের মধ্যেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের রেজাল্টটা যে পাবেন তা কিন্তু কনফার্ম না, তখন দেখা গেলো আরও সময় লাগতেছে। তো আপনি 90 দিন পর্যন্ত, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার 90 দিন পর্যন্ত, পরে 90 দিন পর্যন্ত আপনি ভ্যালিড থাকতেই পারতেছেন স্টাডি পারমিটের রেফারেন্সে। কিন্তু এরপরের সময়টিতে আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের রেজাল্টটা না পান, তাহলে সেই ডিউরেশনে আপনার কাজ করা ভ্যালিড হবে কিনা এই বিষয়টা ক্লিয়ার ছিল না। যদিও এই সময় স্টুডেন্টরা কাজ করে, সেক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু এই বিষয়টিকে আরও খোলসা করবে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, তাদেরকে আরও বেশি এখানে সুযোগ দেওয়া হবে, এই বিষয়গুলো কনফার্ম করেছে। How this could affect you? If implemented, these changes would reduce the number of applications international students would need to file when enrolling in programs with a work integrated learning component. তো যে সমস্ত লার্নিংয়ের সাথে ওয়ার্ক ইন্টিগ্রেশন রয়েছে, সেগুলোতে ডাবল অ্যাপ্লিকেশনের ঝামেলাগুলো এড়াতে চাচ্ছে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। দিস এক্সটেনশন অফ ওয়ার্ক অথরাইজেশন ফর দোজ ওয়েটিং study permit extension or post-graduation work permit decision would also provide more stability. Current gaps between permit expiry and approval of a new permit can leave students and graduates in a limbo and unsure about their ability to work, even though current regulations do allow graduates to begin work before receiving their work permit.
IRCC notes that designated learning institution would face new reporting requirements on international students enrolled in work integrated learning programs. তো এখন আপনাদের যে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনে আপনারা পড়বেন সেই প্রতিষ্ঠানগুলোকে আলাদা করে রিপোর্ট দিতে হবে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যদি আপনার পড়াশোনাটি ওয়ার্ক ইন্টিগ্রেটেড বা কোআপসের সাথে যুক্ত হয়, অ্যাপ্রেন্টিসশিপের সাথে যুক্ত হয়, ইন্টার্নশিপের সাথে যুক্ত হয়, এই রিপোর্টগুলো দিতে হবে ডিপার্টমেন্টের ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে। হাউ লাইকলি আর দিস চেঞ্জেস টু টেক ইফেক্ট? RCC has already implemented the co-op work permit removal, which took effect on April 1st, 2026. The same day, it was added to the forward regulatory plan. Consultations on other proposed changes with provinces, territories, and education stakeholders are planned for spring 2026. No timeline for implemented has been announced yet. তো যে প্রপোজালগুলো রয়েছে সেগুলো কাজ চলমান রয়েছে, সেগুলো দ্রুত কার্যকরী হবে। আর অলরেডি একটা বেশি কার্যকরী হয়েছে, সেটা হলো যে যারা কোয়াপের জন্য আবেদন করতেছেন তাদের জন্য কোয়াপের আলাদা করে ওয়ার্ক পারমিট কানাডার এয়ারপোর্টে ল্যান্ড করে আপনাদের যেটা নিতে হতো সেটা লাগবে না, সেটার জন্য আলাদা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না। That said, RCC has followed through on other initiative listed in its forward regulatory plan. The plan's proposal to update outlined fee regulations already resulted in permanent residency. এখানে আরেকটা বিষয় দেখুন, 30 এপ্রিল 2026 থেকে কানাডার সকল পার্মানেন্ট রেসিডেন্সির ফি কিন্তু বাড়তেছে। এরপর অলরেডি সিটিজেনশিপের জন্য যে ল্যান্ডিং ফি সেটা কিন্তু 31 মার্চ থেকে কার্যকরী হয়েছে। এরপরে আপনার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাসে এবং ইন্ডিয়ান ভিজিবিলিটি অন্যান্য সার্ভিস সেক্টরে বেশ কিছু ফি তারা বর্ধিত করেছে 1 ডিসেম্বর 2025-এ। Given that this proposal aligns with the government broader push to simplify and modernize the immigration system, there is reason to expect it will move forward, though the pace of implementation remains unclear. The state of international student and foreign worker in Canada. এবার একটু স্ট্যাটিস্টিক্যাল কিছু তথ্য আপনারা দেখতে পারেন যে কি অবস্থা ঘটলো বিগত সময়গুলিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2026 সালে জানুয়ারি মাসে 28% লোয়ার এখানে এন্ট্রি ঘটেছে জানুয়ারি 2025-এর তুলনায়, যেটা হচ্ছে 7205 পিপল কম এসেছে। নিউ স্টুডেন্ট অ্যারাইভালস ফল 37% year over year in January 2026, with 7,040 study permit issued compared to 11,215 in January 2025. The new worker arrival dropped 20% from about 14,880 in January 2025 to 11,850 in January 2026. এখানে একটা কম্প্যারিজন তুলে ধরা হয়েছে যে কি পরিমাণে এখানে একটা পরিবর্তন ঘটেছে। As of January 31st, 2026, about 4,60,695 people held only a study permit in Canada, down from 6,03,295 a year earlier. তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এক বছরের ব্যবধানে স্টাডি পারমিট হোল্ডারের সংখ্যা অনেক কমে গেছে। About 1.48 million held only a work permit, while regularly roughly 2,34,770 held both study and work permit. The federal government has committed to reducing Canada's temporary population less 5%. আপনারা জানেন যে ফেডারেল গভর্নমেন্টের একটা প্ল্যান আছে যে টেম্পোরারি ওয়ার্কারদের সংখ্যা কমাবে। তো স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি আজকের আলোচনায়। তো বিশেষ করে যারা কোঅপ নিয়ে আসবেন তাদের জন্য তো অলরেডি কার্যকরী হয়ে গেছে, আর পোস্টগ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য পরিবর্তনগুলো সামনে আসতেছে। আশা করছি এই বিষয়গুলো আমরা তুলে ধরবো সময়ের ব্যবধানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।